আসসালামু আলাইকুম দর্শক, ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে ভারতের দুইটি পণ্যবাহী জাহাজে ইরানের বিপ্লবী গার্ড গুলি বর্ষণ করেছে এবং গুলি বর্ষণের ফলে ভারতীয় দুই যুদ্ধ জাহাজ লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। এবং এই ঘটনায় ভারত পুরা ক্ষেপেছে এবং দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে ভারত ডেকে নিয়ে জেরা করেছে যে কেন বিনা কারণে তাদের জাহাজে ইরানিরা গুলি চালালো। ভারত বলেছে, আমরা মনে করতাম ইরানিরা আমাদের বন্ধু, কিন্তু এই ঘটনার পরে আমাদের মনোভাব পরিবর্তন হয়েছে। এবং ভারত বলতেছে যে ইরান যে আমাদের জাহাজে গুলি চালাবে এটা আমাদের কল্পনারও বাইরে ছিল। শুধু গুলি চালায়নি, ধাওয়া দিয়ে একদম তাড়িয়ে দিয়েছে। ভয় পেয়ে ইরানের যুদ্ধ জাহাজ একদম দৌড়ে পালিয়েছে। আমি একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে যে ভারতের দুই জাহাজে সরাসরি গুলি বর্ষণ, তীব্র প্রতিক্রিয়া জানালো নয়াদিল্লি। এটা হচ্ছে চ্যানেল 24 এর খবর। সেখানে লিখেছে যে ওমান উপসাগরের উত্তরে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে ইরানের নৌবাহিনীর গুলির মুখে পড়েছে দুইটি ভারতীয় জাহাজ। এই ঘটনায় নতুন করে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শনিবার 18 এপ্রিল সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় যে জাগো অর্ণব এবং সানমার হেরাল্ড নামে দুইটি ভারতীয় জাহাজ সরাসরি গুলি বর্ষণের শিকার হয় এবং এর মধ্যে একটি বড় তেলবাহী ট্যাঙ্কারে প্রায় 20 লাখ ব্যারেল তেল ইরাক থেকে বহন করা হচ্ছিল। হামলার আগে জাহাজ দুটি হরমুজ প্রণালী থেকে ফিরে যেতে বাধ্য হয়েছিল বলেও জানা গিয়েছে। এই খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। ভারতের কর্মকর্তা বলেন যে দুটি জাহাজের দিকেই গুলি ছোড়া হয়েছে, যদিও এর আগে ইরান ঘোষণা দিয়েছিল যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িত নয় এমন দেশগুলোর জাহাজ লক্ষ্যবস্তু হবে না। কিন্তু তারপরেও ভারতের জাহাজে হামলা করা হলো। এই ঘটনার জেরে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে ব্যাখ্যা চাইতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত এবং ভারতীয় নৌবাহিনী ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করতেছে। তবে হরমুজ এলাকায় এই মুহূর্তে ভারতের কোনো যুদ্ধ জাহাজ নাই। ভারতের কর্মকর্তারা বলেছেন যে ইসলামী বিপ্লব গার্ড বাহিনী এই গুলি বর্ষণকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং হরমুজ প্রণালীতে উন্মুক্ত এবং অবাধ নৌ চলাচলে ভারতকে সহায়তা করতে পুনর্ব্যক্ত করেছে তাদের অবস্থান। আচ্ছা, যদি পুনর্ব্যক্ত করে থাকে তাহলে কেন গুলি করলো? গুলি করলো এই কারণে যে ইরান আসলে এখন ভারতকে শত্রু দেশ বলেই মনে করে এবং আমেরিকার এজেন্ট মনে করে। হ্যাঁ, এই উল্লেখ্য যে আমেরিকার সঙ্গে চলমান এই সমস্যার ভিতরেও আসলে ভারতকে বন্ধু প্রতিম দেশ হিসেবে উল্লেখ করে ভারতকে ইরান জাহাজ চলাচলের অনুমতি দিয়েছিল। কিন্তু আজকের এই ঘটনায় বোঝা গেল যে আসলে ভারত কোনো মতেই বন্ধু রাষ্ট্র না। তো এখন ডোনাল্ড ট্রাম্প তো বলেছে যে হরমুজ প্রণালী খুলে দিয়ে, গতকালকে অনেকগুলো টুইট করেছে, আমি ভিডিও বানিয়েছি যে হরমুজ প্রণালী একদম খুলে দিয়েছে, ইরান খুলে দিয়েছে, আমরা খুলে দিয়েছি। কিন্তু আজকে ইরান বলতেছে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ যাবে না, আমরা হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিলাম। এর কারণ হচ্ছে যে আমেরিকা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে, এটা বলতেছে ইরান। এটা আমার দেশের খবর, বলতেছে যে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এই খবরটা আল জাজিরার। আইআরজিসি জানায় যে শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই হরমুজ প্রণালী বন্ধ থাকবে। আগের দিন কয়েকটি জাহাজ অতিক্রম করলেও আমেরিকা ইরানি জাহাজ এবং বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করেনি, যা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের শামিল। মানে ট্রাম্প গতকালকে বলেছিল যে হরমুজ প্রণালী আমরা পুরোপুরি খুলে দিয়েছি, কিন্তু আমেরিকার যে 15টা জাহাজ দিয়া অবরোধ করছিল একটা জাহাজও সরায় নেই। কেন সরায় নেই? ট্রাম্প বলতেছে যে চুক্তি হওয়ার পর সরাবো। এবং যদি কোনো জাহাজ বলে যে আমরা ইরানি বন্দরে যাব, জাহাজগুলো আমেরিকা আটকে দিচ্ছে। আবার ইরান থেকে ছেড়ে আসা জাহাজগুলো আমেরিকা পাস করতে দিচ্ছে না। এই কারণে ইরান বলতেছে যে এগুলো কিন্তু যুদ্ধবিরতির লঙ্ঘন, সুতরাং হরমুজ প্রণালী আমরা আবারও অবরোধ করলাম। এবং ইরান আরো বলতেছে যে পারস্য উপসাগর এবং ওমান সাগরে অবস্থানরত কোনো জাহাজ যেন তাদের নোঙ্গরে স্থান ত্যাগ না করে এবং
হরমুজ প্রণালীর দিকে যদি কোনো জাহাজ এগোয় তাহলে এই জাহাজকে শত্রু জাহাজ বলে গণ্য করা হবে এবং এই জাহাজকে লক্ষ্যবস্তু বলে বিবেচনা করা হবে। এবং ইরান আরো জানায় যে জাহাজ এবং তাদের মালিকদের কেবলমাত্র ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড নৌবাহিনীর আনুষ্ঠানিক বার্তা এবং চ্যানেল 16-এর নির্দেশ অনুসারে চলতে হবে। এবং ইরান বলতেছে যে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগর বিষয়ে ট্রাম্পের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নাই। তো এই হচ্ছে কি অবস্থা। এবং আপনারা তো বললামই যে ভারতের দুটি জাহাজ ইরানের কথা শুনে নাই, না শুনে তারা এসেছে। আসার পরে ইরানের ছোট ছোট জাহাজগুলো এগুলো উপর্যুপরি গুলি বর্ষণ করেছে ভারতীয় জাহাজে এবং সেখানে আগুন ধরে গিয়েছে। এবং কোনো মতেই ভারতের দুইটা জাহাজ তারা জীবন নিয়ে আবার উল্টো দিকে আবার পালিয়ে গিয়েছে। এখন আপনারা তো জানেনই যে একটা জাহাজ অনেক বড় এবং এতে প্রায় 20 লাখ ব্যারেল 30 লাখ ব্যারেল তেল থাকে। জাহাজগুলো কিন্তু ইচ্ছা করলেই হঠাৎ করে ঘুরতে পারে না, সময় লাগে। অনেক জাহাজ পারে, ছোট জাহাজগুলো পারে, বড় জাহাজগুলো পারে না, একটু সময় লাগে। কাজে ইরান জাহাজগুলো একটু সময় লেগেছে ঘুরতে, এর ভিতরেই গুলি বর্ষণ করে আগুন লাগিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প তো নিজেই বলতেছে যে ইরানের নৌবাহিনী নাই, ধ্বংস করে দিয়েছি। তাহলে ইরানের এই নৌবাহিনী এলো কিভাবে? কিভাবে ইরানের নৌবাহিনী হঠাৎ করে এসে এই ভারতের জাহাজকে গুলি বর্ষণ করলো? এখন ট্রাম্প বলতেছে যে ইরানের নৌবাহিনী নেই, কথাটা কি পুরো মিথ্যা? কথা কিন্তু পুরো মিথ্যা না, আবার সত্যও না। যেখান দিয়ে আমেরিকা অবরোধ করেছে আপনারা দেখবেন আমেরিকার জাহাজ একটার পর একটা, কিন্তু ইরানের ওদিক দিয়ে কিন্তু খালি, কিচ্ছু নাই। কারণ ভালো করেই জানে জাহাজগুলো যে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো একদম ওই জাহাজ বরাবর নামবে, জাহাজকে ধ্বংস করে দিবে। সুতরাং এখানে ইরানের কোনো জাহাজ রাখার প্রয়োজন নাই। কিন্তু আসলে কি ইরানের নৌবাহিনী ধ্বংস হয়েছে? হয়নি তো। এবং ইরানের যে নৌবাহিনী ধ্বংস হয়নি এবং হরমুজের উপর ইরানের পূর্ণ কন্ট্রোল, সেটা আজকে এই ভারতীয় জাহাজে ইরানের গুলি বর্ষণের ঘটনায় প্রমাণ করে দিল যে ইরানের নৌবাহিনী আছে এবং প্রমাণ করে দিল যে ইরান ভারতকে এখন শত্রু রাষ্ট্র বলেই গণ্য করে, ইনক্লুডিং বাংলাদেশকেও এখন আর ইরান পছন্দ করে না। এবং গতকালকে বাংলাদেশের যে জাহাজ বাংলা জয়যাত্রা সেটা রওনা করেছিল হরমুজ দিয়ে, কিন্তু ইরান সেটাকেও থামিয়ে দিয়েছে এবং ফিরিয়ে দিয়ে বলছে গো ব্যাক, তোমরা চলে যাও। এখন প্রশ্ন হচ্ছে যে ইরানের নৌবাহিনী নাই, তাহলে কোন শক্তির বলে এই হরমুজ আবার ইরান বন্ধ করে দিয়েছে? তারা এটা সংগ্রহ করেছে সিএনএন থেকে। সিএনএন একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে, সেখানে লিখেছে যে পারস্য উপসাগরের উপকূলে নৌবন্দরগুলোতে ইরানি যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকার দৃশ্য এখন স্পষ্ট। মানে ইরানের যে যুদ্ধ জাহাজগুলো যেগুলো আমেরিকা বোমা মেরে ধ্বংস করে দিয়েছে, এই জাহাজগুলোর ধ্বংসাবশেষ এদিকে ওদিকে ভাসতেছে হরমুজ প্রণালীর দিকে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের 155টা যুদ্ধ জাহাজ আমেরিকা ধ্বংস করেছে। 155টা ধ্বংস করে দিয়েছে আমেরিকা। এবং 8ই এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর আমেরিকার জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান যে ইরানের নৌবাহিনীর প্রধান যুদ্ধ জাহাজ সহ প্রায় 90% জাহাজ এখন সমুদ্রের তলদেশে আমরা ডুবিয়ে দিয়েছি, মানে ইরানের জাহাজগুলো। হ্যাঁ, এই তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যেখানে প্রায় সব যুদ্ধ জাহাজ ধ্বংস করার দাবি করতেছে আমেরিকা, তারপরেও কিভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটা এখনো ইরানের হাতে? এর কারণ কি শুধু ইরান বলতেছে আমরা পানির নিচে সামুদ্রিক মাইন পুঁতে রেখেছি এজন্য, নাকি ঘটনা আরেকটা আছে? সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নাল তাদের অনুসন্ধানী প্রতিবেদনে বলেছে যে আড়ালে লুকিয়ে থাকা ইরানের সেই শক্তির গোপন তথ্য কি সেই গোপন অস্ত্র? নিউ ইয়র্ক টাইম বলেছে যে পারস্য উপসাগরের ইরানি উপকূলে ইরানি যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষের আড়ালে লুকিয়ে আছে একটা ভিন্ন গোপন বাহিনী, যাকে প্রয়োজন ছাড়া কেউ দেখবে না। ইরানের এই নিয়মিত নৌবাহিনী থেকে এই বাহিনীটা সম্পূর্ণ আলাদা। এটাকে বলা হয় মস্কুইটো ফ্লিট, মানে মানে মশা যান, ঠিক আছে, মশা নৌযান আর কি, মস্কুইটো ফ্লিট। ছোট, দ্রুতগামী এবং অত্যন্ত ক্ষিপ্র অস্ত্রধারী এই বোটের বহর এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ
হরমুজ প্রণালীতে আমেরিকা এবং ইসরায়েলের জন্য বিশাল হুমকি এবং ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই মস্কুইটো জাহাজ কি ফ্লিট? মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত প্রধান অ্যাডমিরাল গ্যারি রুডহেক বলেন যে ইরানের এই ছোট্ট ক্ষুদ্রাকৃতির এই জাহাজ মানে সাবমেরিনের মতো একটা বিধ্বংসী শক্তি যা এখনো টিকে আছে, এবং তা কোথায় যায়, কেন যায়, কি করে এবং তাদের উদ্দেশ্য কি তা কখনোই নিশ্চিতভাবে বলা যায় না। ইরানের নৌবাহিনীর এই বোটগুলো খুবই ছোট, কিন্তু গতি অনেক অনেক বেশি। এটা ঘন্টায় 115 মাইলের বেশি বেগে ছুটতে পারে, এবং বিশ্লেষকরা মনে করেন যে বোটগুলো এত ছোট যে আমেরিকার স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে না, এবং এগুলো পাথুরে উপকূলের গভীরে খনন করা গুহার ভেতরে জেটিতে রাখা থাকে। হরমুজের আশেপাশে প্রচুর পাহাড় আছে, পাথরের পাহাড়, এদিকে ওদিকে পাহাড়। সেই পাহাড় আর সাগর এক জায়গায়, সেই পাহাড়ের ভিতরে গুহা কেটে কেটে সেই গুহার ওদিকে এদিকে দিয়ে এই ছোট বোটগুলা লুকিয়ে থাকে। যখন যেই জাহাজকে টার্গেট করে খুবই দ্রুত গতিতে ছুটে এসে ওই জাহাজের উপর ক্ষেপণাস্ত্র মেরে তারা খুবই দ্রুত গতিতে আবার এই সমুদ্রের সঙ্গে মিশে থাকা পাহাড়ের অসংখ্য গুহার ফাঁকে ফুঁকে দিয়ে তারা অদৃশ্য হয়ে যায়। গত 30 বছর ধরে ইরান এমন নিখুঁত পরিকল্পনা করেছে যে আমেরিকা চিন্তাও করতে পারেনি। আপনারা চিন্তা করতে পারছেন যে আমার আর কথা শুরু হওয়ার আগে, মানে আমি যে কথা বলতেছি এর আগে আপনারা ভাবেন না যেটা হতে পারে। মানে হাজার হাজার এরকম এরকম বোট আছে ছোট ছোট, যেগুলো এভাবে পাহাড়ের ভিতরে গোপন সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ নদীর মানে নদী থেকে একটা খালের মতো গিয়ে পড়েছে, উপরে পাহাড়, ভিতরে সুড়ঙ্গের মতো, এটার ভিতরে ঢুকে যায়। এগুলো এখন এই বাণিজ্যিক জাহাজের জন্য বিশাল হুমকি। এগুলো কয়েক মিনিটের মধ্যেই শত্রুপক্ষের উপর আঘাত করে আবার অদৃশ্য হয়ে যায়। নিউ ইয়র্ক টাইমস জানায় যে সমুদ্র মাইনের পাশাপাশি এই ছোট বোটগুলি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের এই ছোট জাহাজের সংখ্যা কত? মার্কিন জেনারেল ড্যান কেইন জানিয়েছেন যে ইরানের দ্রুতগামী এই হামলাকারী বোটগুলোর আনুমানিক অর্ধেক আমেরিকা ডুবিয়ে দিয়েছে। তবে এর সঠিক সংখ্যা কত তা জানা যায়নি। তবে আমেরিকা ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউটের ইরান বিষয়ক সিনিয়র ফেলো ফারজিন নাদিমি ওয়াল স্ট্রিটকে বলেছেন যে ইরানের এই দ্রুতাক্রমণকারী নৌযান এবং স্পিডবোটের এখনো 60% বেশি অক্ষত আছে, এবং সেগুলি এখনো হরমুজ দাপিয়ে বেড়াচ্ছে। এবং বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী এইসব নৌযানের সংখ্যা এখনো কয়েকশো থেকে কয়েক হাজার হতে পারে। নিউ ইয়র্ক টাইমস বলেছে যে ইরানের নৌবাহিনী সদস্য হচ্ছে আনুমানিক প্রায় 50,000। তারা উপসাগরীয় অঞ্চলকে 5টি সেক্টরে ভাগ করেছে, এবং ইরানের নিয়ন্ত্রণে থাকা 38টা দ্বীপ আছে, এবং এই দ্বীপের অধিকাংশ দ্বীপে প্রচুর পাথরের পাহাড় আছে, গুহা আছে। এইসব গুহাতে হাজার হাজার ইরানি ছোট বোটগুলো, যাকে বলা হয় মস্কুইটো ফ্লিট, এগুলো লুকিয়ে আছে। সব মিলিয়ে তারা অন্তত বিভিন্ন পাহাড়ের ফাঁকে ফাঁকে, পাহাড়ের ভিতরে পানি, সেখানে বোটগুলো পার্ক করা থাকে। এরকম 10টা সুরক্ষিত বোট বেস বা এই বোটের ঘাঁটি আছে, যেগুলো এখনো আমেরিকার অজানা। এখন কেন ইরানের এই কৌশল? মার্কিন টেনেসি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং ইরানের বিশেষজ্ঞ সাইদ গোলকার নিউ ইয়র্ক টাইমসকে বলেন যে ইরানের নৌবাহিনী সমুদ্রে অনেকটাই গেরিলা বাহিনীর মতো কাজ করে। এটা মূলত অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের উপর গুরুত্ব দেয়, বিশেষ করে এই পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে। তাই বড় কোনো যুদ্ধজাহাজ বা নৌ যুদ্ধের বদলে তারা হিট অ্যান্ড রান, আক্রমণ করে এবং পালাও, মানে অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার কৌশলের উপরেই তারা নির্ভর করে। এই এবং জাতিসংঘের সমুদ্র বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম এজেন্সির মতে যুদ্ধ শুরুর পর অন্তত ইরান 50টি জাহাজে হামলা চালিয়েছে, কিন্তু ইরান কোনোটিরই দায় স্বীকার করেনি। বিশ্লেষকরা মনে করেন যে হামলাগুলো ড্রোন দিয়ে করা হয়েছে। এই বোটগুলো থেকে কিন্তু আবার ড্রোন উড়ানো যায়, হ্যাঁ, ড্রোন উড়ানো যায়,
আবার ওই হরমুজের পাশে যে সমুদ্রের তীর আছে, ওই তীর থেকেও তারা ভ্রাম্যমান লঞ্চার থেকে তারা এই ক্ষেপণাস্ত্র মেরে জাহাজগুলোকে আক্রমণ করে। এবং এই ক্ষেপণাস্ত্র অথবা এই যে ড্রোনগুলা ইরানের, এই ড্রোনগুলার সিগন্যাল এত ক্ষীণ যে তা শনাক্ত করা কঠিন। যেমন মার্কিন যে রাডার সিস্টেম আছে, তারা কিন্তু দেখে যে কোন জায়গা থেকে ড্রোন আসছে, কোন জায়গা থেকে ক্ষেপণাস্ত্র আসছে, কিন্তু এই ড্রোনগুলো মার্কিন রাডারে ধরা পড়ে না। কিভাবে ধরা পড়ে না সেটা ইরান ভালো জানে। ইরান এমন করে তৈরি করেছে এই ড্রোনগুলো, এগুলো মার্কিন রাডারে ধরা পড়ে না। মানে কি বলবো, আসলে ইরানের যে ব্রেন, কি ব্রেন এটা আসলে খুব, মানে আমেরিকাও খুব চিন্তা আছে যে আসলে ইরান এত কিছু কিভাবে করে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা নেপচুন P2Pর প্রধান ক্রিস লং বলেন যে পাথরে উপকূলের পাথরে পর্বত পাহাড়ের ভূগর্ভে শত শত হাজার হাজার এই ছোট আক্রমণকারী নৌযান মজুত করে রেখেছে ইরান, এবং আমেরিকার পক্ষে এই সব নৌযান নির্মূল করা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ। এবং বিশেষজ্ঞরা বলেন যে মার্কিন যুদ্ধজাহাজগুলো তাদের অস্ত্র শস্ত্র দিয়ে মস্কুইটো ফ্লিটের ঝাঁক মোকাবেলা করতে পারলেও বাণিজ্যিক জাহাজ তো আর এটা পারে না। কাজেই অনেক বড় সমুদ্র, প্রচুর বাণিজ্যিক জাহাজ, কাজেই বাণিজ্যিক জাহাজগুলো এই মস্কুইটো ফ্লিটের ভয়ে তারা হরমুজ প্রণালী পার হতে পারে না। ইরান হুমকি দিলে তারা ভয় পায়, এবং এই হুমকি উপেক্ষা করে যাওয়ার কারণেই আজকে ভারতীয় দুই যুদ্ধজাহাজ আগুন টাগুন লেগে অনেক কষ্টে তারা আগুন নিভিয়ে পরে তারা আবার ফিরতি পথে পালিয়ে যায়। এই হচ্ছে গিয়ে অবস্থা। এখন সিএনএন বলতেছে যে চীন তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা কয়েক গুণ বাড়িয়েছে। আপনি জানেন যে একটা পারমাণবিক অস্ত্র বোমা দিয়ে কিন্তু পৃথিবী ধ্বংস করা যায়। সেই জায়গায় চীন গোপনে তাদের পারমাণবিক অস্ত্র প্রচুর বাড়াচ্ছে, একটা ছবিও দিয়েছে, এবং সেই ছবিতে বলতেছে যে এখানেই চীন তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করতেছে। বলতেছে বিশ্ব জুড়ে তুমুল উত্তেজনার মধ্যেই চীন তাদের পারমাণবিক সক্ষমতা গোপনে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বলে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। দেশটির সিচুয়ান প্রদেশে গ্রাম উচ্ছেদ করে নতুন স্থাপনা নির্মাণ এবং রহস্যময় গম্বুজাকৃতির ভবন এবং সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্রগুলো সম্প্রসারণই এই প্রক্রিয়ার অংশ বলে ধারণা করা হচ্ছে। ও একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে যে কয়েক দশক স্থবির থাকার পরে এই জায়গাটা কিন্তু অনেক বছর পরিত্যক্ত ছিল। এখন এই প্রদেশে পারমাণবিক অবকাঠামোর ব্যাপক সম্প্রসারণ ঘটাচ্ছে বেজিং। এমন প্রেক্ষাপটে বৈশ্বিক শক্তির ভারসাম্য, অস্ত্র নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য নতুন অস্ত্র প্রতিযোগিতা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক ছবি বিশ্লেষণ করে সিএনএন বলেছে যে চীনের সাইট 906 নামে একটি অতি গোপনীয় সামরিক স্থাপনা ঘিরে অভূতপূর্ব উন্নয়ন লক্ষ্য করা গিয়েছে। দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত এবং অপরিবর্তিত অবস্থা থাকা এই স্থাপনায় হঠাৎ করেই বিশাল বিশাল নতুন ভবন, সুড়ঙ্গ, শক্তিশালী ডোম এবং গম্বুজের মতো কাঠামো তৈরি করা হচ্ছে। এবং মার্কিন এক্সপার্টরা মনে করেন ইউরেনিয়াম, মানে পারমাণবিক ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো অত্যন্ত তেজস্ক্রিয় এবং ক্ষতিকর পদার্থের সুরক্ষা নিশ্চিত করতে, যাতে উপর থেকে দেখা না যায়, এই গোপনীয়তা বজায় রাখতেই এই বিশাল গম্বুজটি নির্মাণ করা হচ্ছে, এবং এই গম্বুজের নিচে প্রচুর পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চলতেছে। এবং মার্কিন গোয়েন্দা সংস্থা বলেছে যে ট্রাম্প মনে করেন চীন গত কয়েক দশকের মধ্যে সবচাইতে বড় ধরনের পারমাণবিক অস্ত্র অবকাঠামো নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। সিএনএন বলতেছে যে চীনের 136টি ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনার মধ্যে প্রায় 60% সম্প্রসারণ কাজ চলতেছে। বিশেষ করে চীনের যেই পারমাণবিক স্থাপনার যে কেন্দ্রগুলো, এগুলো 2020 থেকে 2025 এই 5 বছরের মধ্যে প্রায় 20 লাখ বর্গমিটার বৃদ্ধি পেয়েছে, যদিও চীন এগুলো অস্বীকার করতেছে। আরেকটি খবর হচ্ছে মার্কিন পেট্রো ডলার কিন্তু মার খেয়ে যাচ্ছে, মার্কিন ডলার, এবং চীনের ইউয়ান বাড়তেছে। আপনাদেরকে তো আগে এটা ভিডিওতে বলছি
যে সৌদি আরব চীনের সঙ্গে প্রায় $7 বিলিয়ন কারেন্সি সোয়াপ চুক্তি করছে। সৌদি আরব রিয়েল দিবে, চীন রিয়েল নিবে, আবার চীন ইউয়ান দিবে, সৌদি আরব ইউয়ান নিবে। রাশিয়ার সঙ্গে চীনের $20 বিলিয়ন কারেন্সি সোয়াপ শুরু হয়েছে। এবং হরমুজ প্রণালীতে ইরান যত টোল নিচ্ছে জাহাজগুলো থেকে সবগুলো কিন্তু চীনা মুদ্রা ইউয়ানে নিচ্ছে। এবং আজকের আরেকটা খবর, এটা একটা ব্রেকিং, সেটা হচ্ছে যে চীনা মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনতেছে ভারত। যেই ভারত এবং চীন শত্রু, ভারত চীনকে পছন্দ করে না। ভারতে কিন্তু টিকটক নিষিদ্ধ, কারণ টিকটক চীনা কোম্পানি। সেই ভারত এখন চীন থেকে ইউয়ান কিনতেছে, কিনে সেই ইউয়ান দিয়ে ইরানের কাছ থেকে তেল কিনতেছে। হ্যাঁ, যেহেতু যদিও এর আগে আমেরিকার অনুমতি নিয়ে নিছে, আমেরিকার অনুমতি দিছে, তো এখানে বলতেছে যে ভারতের তেল শোধনাগারগুলো ইরান থেকে কেনা জ্বালানি তেলের মূল্য চীনা মুদ্রা ইউয়ান দিয়ে পরিশোধ করতেছে। এবং ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে এসব লেনদেন করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে জানি এমন 4টি সূত্র এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে। ইরান ও রাশিয়ার জ্বালানি তেল সমুদ্রে কেনা বেচার ক্ষেত্রে 30 দিনের নিষেধাজ্ঞা শিথিল করেছে আমেরিকা। ইরানের যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে গেছে, সুতরাং তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই গত মাসে আমেরিকা বলতেছে যে ইরান ইচ্ছা করলে তেল বিক্রি করতে পারবে, তোমরাও কিনতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরই ভারত করলো কি, ইরান থেকে তেল কিনতে চাইলো। ইরান বলল যে তেল পাইবা সমস্যা নাই, কিন্তু তোমাদেরকে চীনা মুদ্রায় পরিশোধ করতে হবে। তো এরপরই ভারত চীনা মুদ্রা কেনা শুরু করে, বিপুল পরিমাণ চীনা মুদ্রা কেনা শুরু করে, এবং এই চীনা মুদ্রা কেনার পরেই এই চীনা মুদ্রা দিয়ে ইরান থেকে ভারতের তেল কেনার খবর এলো। সূত্র মতে এই মাসের শুরুতে ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রের তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রায় 9 বছর পর 20 লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে চীনা মুদ্রা দিয়ে। এবং এই চীনা মুদ্রা কনভার্ট করলে হয় $20 কোটি। তাহলে দেখেন অবস্থা, এই ভারত এখন চীনা মুদ্রায় তেল কিনতে বাধ্য হচ্ছে। এই হচ্ছে গিয়ে আপনার ঘটনা। তো এখন আপনারা দেখেন যে ইরান আজকে ঘোষণা দিয়ে বলেছে যে আমরা আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিলাম। যেহেতু আমেরিকা অবরোধ চালু রেখেছে, তাই ইরান ঘোষণা দিয়ে আবারও হরমুজ বন্ধ করে দিয়েছে। এবং যে লাইভ ট্র্যাকিং, সেখান থেকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কোনো জাহাজ আর হরমুজের দিকে যাচ্ছে না। আমরা যেমন ফ্লাইট রাডারে আমরা বিমান দেখি কোন জায়গা দিয়ে উঠতেছে, তেমনি জাহাজেরও লাইভ ট্র্যাকিং আছে। দেখা যায় যে কোন কোন জাহাজ হরমুজের দিকে যাচ্ছে, কিন্তু লাইভ ট্র্যাকিং বলতেছে যে কোনো জাহাজ আর হরমুজের দিকে যাচ্ছে না। হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে, সবাই আবার যার যার জায়গায় ফিরে যাচ্ছে। তবে আজকে ভারতীয় দুটি জাহাজ যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ইরানি নেভির 2টি স্পিডবোট থেকে, মানে ওই যেটা বললাম যে মস্কুইটো ফ্লিট থেকে, ওই জাহাজগুলোতে গুলি করা হয় এবং এরপর জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং তারা পালিয়ে যায়, বিপরীত দিকে পালিয়ে যায়। তো প্রথমে ওই ভারতীয় 2 জাহাজের নাবিকরা বলেছিল যে ইরানের নৌবাহিনী আমাদেরকে কোনো সতর্কবার্তা পাঠায় নেই, যে এখান দিয়ে যায়ও না বা কিছু, এটা বলে নেই। এরপরে ভারতে থাকা ইরানের রাষ্ট্রদূতকে ভারত ডেকে পাঠায় এবং এর ঠিক পরপরই ইরানের নৌবাহিনী একটা অডিও বার্তা পোস্ট করেছে এবং সেটা আল জাজিরা প্রচার করেছে। সেখানে পরিষ্কার শোনা গিয়েছে যে ইরানের নেভির একজন বলতেছে, মানে ভারতের জাহাজের যে ক্রুদেরকে, যে স্যার আপনারা যেতে পারবেন না, আপনারা ফিরে যান প্লিজ, স্যার আপনারা যেতে পারবেন না, প্লিজ ফিরে যান, বারে বারে বলতেছে। তখন ভারতীয় জাহাজ থেকে বলা হয়েছে ঠিক আছে আমরা ফিরে যাচ্ছি, কিন্তু হয়তোবা তারা বলছে আমরা ফিরে যাচ্ছি, কিন্তু তারা হয়তো ফিরে যায় নাই। অথবা এমন হতে পারে যে অনেক বড় জাহাজ ঘুরেতে সময় লাগছে। এরপরই আসলে এই ইরানের মস্কোইটো ফ্লিট থেকে এই ভারতীয় জাহাজে গুলি ছোড়া হয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ইরানের নৌবাহিনী ওই জাহাজে ড্রোন বা মিসাইল না মেরে গুলি করলো কেন?
হ্যাঁ, তারা তো ওই দূর থেকে মিসাইল মারতে পারতো বা দূর থেকে ড্রোন দিয়ে জাহাজ ধ্বংস করে দিতে পারতো। তো ব্রিটিশ টেলিভিশন স্কাই নিউজের মিলিটারি এক্সপার্ট শন বেল বলেছেন যে ইরান এখন পর্যন্ত এই যুদ্ধে আগ বাড়িয়ে কাউকে হামলা করেনি। এখানে ওরা হামলা করতে চায়নি, স্রেফ নিজের শক্তিটা দেখানোর জন্য কয়েকটা গুলি করেছে। এই তো যেহেতু গতকাল ট্রাম্প 7বার তিনি ইরান নিয়ে পোস্ট করেছেন তার ট্রুথ সোশ্যালে, সেখানে নানান সব কথা লিখেছে। আমি তো ভিডিওতে বলেছি গতকালকে, ট্রাম্প বলেছে ইরান আজীবনের জন্য হরমুজ খুলে দিয়েছে, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম, যে ইনরিচড ইউরেনিয়াম আছে ওগুলো দিয়ে দিবে, ইরানের আর্মি নেভি কিচ্ছু নাই, আরো অনেক কিছু। আবার বলছে আমেরিকা হরমুজে অবরোধ চালিয়ে যাবেই, আবার বলতেছে হরমুজ খোলা। এই কারণে ইরান আজকে হরমুজ প্রণালী বন্ধ করে আবার ইরানের শক্তি দেখিয়ে দিয়েছে। এখন ইরানের যদি কোনো নেভি না থাকে আর যদি ইরানের কোনো শক্তি না থাকে, তাহলে ইরানের এই মস্কুইটো ফ্লিট কোত্থেকে আসলো আর কোত্থেকে বা গুলি করলো? ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার আজকে বলেছেন যে ট্রাম্প বেশি কথা বলে এবং যা বলে সবই মিথ্যা বলে। সুতরাং এরকম একজন মিথ্যাবাদীর সঙ্গে কিভাবে আলোচনা করবো আমরা বুঝতে পারতেছি না। আমেরিকার মানুষজনের উচিত ট্রাম্পকে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া যে কি করবে। আজ অবশ্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সাইদ মুস্তফা খামেনি একটা পোস্ট করেছেন টেলিগ্রাম চ্যানেলে। তিনি বলেছেন যে ইরান আমেরিকাকে হরমুজে চরম শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, চরম শিক্ষা দেওয়ার জন্য। এবং আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন আজকে ডিবেটের আয়োজন করেছে এবং সেই ডিবেটের বিষয় হচ্ছে যে ট্রাম্প কি ইরানের সঙ্গে অস্তিত্বহীন কোনো চুক্তি নিয়ে বাড়াবাড়ি করে প্রচার করতেছে। আমি আপনাদেরকে বলেছি যে যেসব কথা ইরানের সঙ্গে হয় নাই বা ইসরায়েলের সঙ্গে হয় নাই, ট্রাম্প সেই সব কথা সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছে যে আমাদের চুক্তি হয়ে গেছে। এটাকে সিএনএন বলতেছে যে অস্তিত্বহীন চুক্তি, মানে যে চুক্তি দেখাই যায় না, যেটা কোনো অস্তিত্বই নাই, সেটাই ট্রাম্প প্রচার করতেছে যে অস্তিত্ব, যে চুক্তি হয়ে গেছে এটার অস্তিত্ব আছে। কিন্তু আসলে এগুলো ইনভিজিবল, মানে অদৃশ্য চুক্তি, যেটা ট্রাম্প আসলে কল্পনার জগতে বাস করতেছে। এবং ইরান পরিষ্কার করেছে যে হরমুজ আমাদের কন্ট্রোলেই থাকবে, আমাদেরকে টাকা না দিয়ে, মানে টাকা বলতে চীনা মুদ্রা টাকা না দিয়ে কেউ হরমুজ পার হতে পারবে না। এই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি বলেছেন যে আমরা আমাদের এনরিচড ইউরেনিয়াম বা পারমাণবিক যে আমাদের যে পদার্থগুলো, এগুলো আমরা ট্রাম্পকে দেওয়ার ব্যাপারে রাজি হইনি, এমনকি কোনো আলোচনা করতেও রাজি হইনি। এখন ট্রাম্প যে 7টা পোস্ট করেছে যে আমরা ট্রাম্পকে পারমাণবিক পত্র দিয়ে দিব, এগুলো সবগুলো মিথ্যা। আমরা স্রেফ একটা আলোচনা করার ফ্রেমওয়ার্ক দিয়েছি, আমরা আলোচনা করতেও যাব না যদি আমেরিকা আগে থেকে আমাদের এই ফ্রেমওয়ার্কে রাজি না হয়। তাহলে ট্রাম্প গতকালকে এতগুলো পোস্ট করলো, চুক্তি হয়ে গেছে, হরমুজ ওপেন হয়ে গেছে, ইরান বলছে সহযোগিতা করবে, কত কিছু। ট্রাম্প মিথ্যাবাদী হয়ে গেল। এই যখন অবস্থা, তখন ট্রাম্প একটা সংবাদ সম্মেলনে বলেছে, মানে এই সংবাদ সম্মেলনে না, আমি ট্রাম্পকে খুব মানে গলায় আওয়াজ নাই, মানে খুব নরম সুরে বলতেছে ইরান ক্যান নট ব্ল্যাকমেইল আস, বলতেছে যে ইরান আমাদেরকে চাপ দিয়ে কিছু আদায় করতে পারবে না। এবং এই কথা বলার পর ট্রাম্প আবার বলতেছে আলোচনা চলছে, আমরাও নতুন প্রস্তাব পাঠিয়েছি। এবং ইরান থেকে কিছুক্ষণ আগে বলা হয়েছে যে আমরাও নতুন প্রস্তাব পেয়েছি এবং আমরা বিবেচনা করে দেখছি। তাহলে কি বোঝা গেল যে এই যুদ্ধের যে শর্তগুলো, এই শর্তগুলো কিন্তু ইরান ঠিক করতেছে, আমেরিকা না। ট্রাম্পের শর্তগুলো ইরান মানতেছে না এবং মনে হচ্ছে যে ইরান তাদের যে দাবি, সেই দাবির একটা চুলও তারা ছাড় দিবে না। আর আমেরিকাও হয়তো বা মানবে না, কারণ আমেরিকাটা পরাশক্তি না। ইরান যা বলে তাই কি আমেরিকা মানবে নাকি? আমেরিকাও মানবে না, ট্রাম্পও মানবে না। এটা আমেরিকার অধ্যাপক পেপ বলেছেন যে, মার্কিন অধ্যাপক পেপ, তিনি বলেছেন যে আমরা এই যুদ্ধবিরতির পর নিশ্চিতভাবেই আমরা একটা ভয়ঙ্কর যুদ্ধের দিকে যাচ্ছি। তিনি একটি মডেল দাঁড় করিয়েছেন, সেই মডেল অনুযায়ী নিশ্চিতভাবেই সেকেন্ড রাউন্ড যুদ্ধ হবে। ঠিক আছে, যুদ্ধ হবে, তবে
হয়তোবা যুদ্ধ নাও হতে পারে, ট্রাম্প হয়তো লেজ গুটিয়ে পালাতে পারে, আবার যুদ্ধ হতেও পারে, কারণ এই মধ্যপ্রাচ্য ঘিরে আজকেও মার্কিন সেনাবাহিনীর ব্যাপক মুভমেন্ট, ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডি, আপনারা সবাই তাকে চিনেন, সেই মারান্ডিও আজ বলেছেন যে আমরা আসলে একটি যুদ্ধের দিকেই যাচ্ছি। মারান্ডি বলেন যে প্রথম আমেরিকা বিমান দিয়ে হামলা করবে পর্যপুরি, বিমান দিয়ে হামলা করতে 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 যখন ইরান দুর্বল হয়ে যাবে, তারপরে আমেরিকা স্থল অভিযান পরিচালনা করবে। এরপর আমেরিকা ইরানের দুটো দ্বীপ, খার্গ আইল্যান্ড এবং ক্যাশ আইল্যান্ড, ক্যাশ আইল্যান্ডকে ইরান বলে কাশেম আইল্যান্ড, আবার ইংলিশরা বলে ক্যাশ আইল্যান্ড, এনিওয়ে এই দুইটা দ্বীপ দখলে নিবে এবং ইরান ইচ্ছা করেই কিছু করবে না, ছাড় দিবে। এরপর আমেরিকার মিডিয়াতে দেখাবে যে ট্রাম্প জিতে গিয়েছে ইত্যাদি। তারপরে কি করবে আমেরিকার স্থলবাহিনী, তারা ইরানের এই দুটি দ্বীপে ঘাঁটি করবে। যখন ঘাঁটি করে সেখানে সেট করে বসে, তখনই ইরান ড্রোন মারবে এবং মিসাইল মারবে, মেরে ওই মার্কিন ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিবে এবং প্রচুর হতাহত হবে। এবং ইরান এই প্রস্তুতি 20 বছর ধরে করে রেখেছে। অর্থাৎ ইরান বলতেছে যেভাবে করলে আর কোনো মার্কিন সৈন্য জীবিত ফেরত আসতে পারবে না। তারপর মানে বলতেছে যে তারপর দেখা যাবে কি করা যায়, বাট এখনো 2 দিন বাকি আছে যুদ্ধবিরতির। এরপর যুদ্ধে ফিরে যাব নাকি যুদ্ধের মেয়াদ আরো বাড়বে আলোচনার মাধ্যমে, সেটা এখনই বলা মুশকিল। তবে হরমুজ কিন্তু এত তাড়াতাড়ি খুলবে না। এবং দর্শক, বাংলাদেশের মতো গরিব দেশগুলোর কিন্তু তেল গ্যাস পেতে প্রচুর সমস্যা হয়ে যাবে। বাংলাদেশ তো আপনারা জানেন যে আজকে গ্যাস তেলের দাম বাড়িয়ে দিয়েছে, এবং বাংলাদেশের মতো যে দেশগুলো এখন গ্যাস তেলের দাম বাড়িয়েছে, সবাই কিন্তু আমেরিকার উপর খেপবে, কারণ এর জন্য তো আমেরিকাই দায়ী, তাই না? তো যাই হোক, এখন একটা কথা কি, যে যাই হোক না কেন, আমরা কিন্তু আস্তে আস্তে মানে এই মার্কিন প্রভাবমুক্ত একটা বিশ্ব কিন্তু আমরা দেখতে পাবো খুব শীঘ্রই। যেই আমেরিকা কথায় কথায় মানে হুমকি দেয়, কথায় কথায় বলে যে একে এটা করবো, একে সেটা করবো, নিষেধাজ্ঞা দিব, আক্রমণ করব, গ্রিনল্যান্ড নিয়ে নেব, এমনকি ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে রাতের বেলা গ্রেপ্তার করে নিয়ে আসে, এটা বন্ধ হবে। এবং এই যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন প্রভাবিত এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, এটার পরিবর্তন হতে যাচ্ছে। তো মাঝে দিয়ে ধরা খেলো বাংলাদেশ। এই খলিলুর রহমান, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তিনি যদি একটা স্টেটমেন্ট না দিতেন ওইটা, তাহলে কিন্তু এরকম হতো না। এখানে আমেরিকা এবং মধ্যপ্রাচ্য, তাদের কাছে স্বার্থ আছে। মধ্যপ্রাচ্যে আমেরিকাতে হাজার হাজার বাঙালি কাজ করে, রেমিটেন্স পাঠায়, ঠিক আছে, কোনো সন্দেহ নাই। ইরানের সঙ্গে আমাদের তেমন কোনো সম্পর্ক না থাকলেও এক্ষেত্রে বাংলাদেশের চুপ করে থাকা উচিত ছিল। ভারত কিন্তু কিছু বলে নাই, চুপ ছিল। তাহলে বাংলাদেশ, যেখানে আমেরিকা ইরানকে আক্রমণ করলো আগ বাড়িয়ে, তারপরে ইরান প্রতিশোধ নেওয়ার জন্য হামলা করলো মধ্যপ্রাচ্যে, সেখানে খলিলুর রহমান বলতেছে যে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে ইরানের হামলার তীব্র নিন্দা জানাই। এতে ইরান অবাক হয়ে গিয়েছে। আপনি চুপ থাকতেন, তাই না? আপনি চুপ থাকেন নাই। এখন বলতেছে যে ইরান তো আমাদের বন্ধু। ইরান বলতেছে দেখতেছি, সবই ঠিক আছে, কিন্তু কয়েকবার চেষ্টা করার পরও বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারেনি, ইরান বাধা দিয়েছে। তাহলে দেখেন যে বাংলাদেশকে ইরান ওই ভারতের কাতারেই ফেলেছে, যে ভারত বাংলাদেশ দুটোই হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল। সুতরাং এদের জাহাজকে পার হতে তো যাবে না। আপনারা জানেন যে 2 সপ্তাহ আগে ঢাকায় নিযুক্ত ইরান রাষ্ট্রদূত করেছেন এই বাংলাদেশ সরকারের কার্যকলাপে, এবং বাংলাদেশ সরকারের এই বিবৃতিতে যে কিভাবে তারা সম্ভব এটা দিল, মুসলিম ভাই তারা কিভাবে এই বিবৃতিটা দিল, তাদের এটা দেওয়া ঠিক হয়নি। দর্শক, এই হচ্ছে কি অবস্থা। তবে একটি যুদ্ধ হতে পারে, কারণ ট্রাম্প কিন্তু খুবই ক্লান্ত হয়ে গিয়েছে। আজকে দেখলাম সে খুবই পরিশ্রান্ত, এবং ইসরায়েলও আসলে চুপচাপ, মানে কি করবে বুঝতে পারতেছে না। ট্রাম্প কি মনোভাব, কি কিছু বুঝতে পারতেছে না। সমস্ত বিশ্ব থমথমে। আর মাত্র 2 দিন আছে এই চুক্তি শেষ হওয়ার। এই 2 দিন পরে আমি জানি না কি হবে। যদি হরমুজ এভাবে বন্ধই থাকে,
তাহলে এটা হতে পারে যে হরমুজ থেকে যদি আমেরিকা তাদের 15টা শিপ সরিয়ে নিয়ে যায়, তাহলে ইরান সবগুলো জাহাজকে ছেড়ে দিবে বা টোল আদায় করবে। যে টোল আদায় করে না, এতে তো ইরানের টাকা দরকার, জাহাজ তো আটকে রেখে ইরানের লাভ নেই, তাই না? জাহাজকে ছেড়ে দিবে আর প্রতি জাহাজ থেকে $20 লাখ করে নিবে, প্রচুর টাকা ইরানের পুনর্গঠনে কাজে লেগে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, হয়তো এরকম না হতে পারে, হয়তো আমেরিকা একটা মরণ কামড় দিয়ে চলে আসবে। হয়তো ইরানের সরকার পরিবর্তন হবে না, বাট ইরানের অবকাঠামো অনেক ক্ষয়ক্ষতি হবে। যেমন যখন মার্কেট বন্ধ হয়ে যায় উইকডেতে, শুক্রবার দিন বিকালে, তখন মনে করেন শুক্রবার থেকে শনিবার প্রচুর বিমান হামলা করলো, তারপর আবার শনিবার দুপুর থেকে স্থলবাহিনী নামালো, তারা রবিবার পর্যন্ত একদম দখল টখল করে টোরে সবকিছু করে টোরে আসলো। এরকমও হতে পারে, কারণ ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। ট্রাম্প ইজ এ ভেরি ভেরি আনপ্রেডিক্টেবল ম্যান। সুতরাং আমরাও দেখি আসলে কি হয়। তবে আমেরিকার সঙ্গে ইরানের চুক্তির সম্ভাবনা খুবই ক্ষীণ, এবং ইরান কিন্তু ভয় ডর আর কিচ্ছু না। ইরান ইরান তার ভয়কে জয় করেছে। মনে করেন যে আপনি ছোট, আপনি একটা দীর্ঘদেহী মানুষকে খুব ভয় পান, আপনি মনে করেন যে ওর সঙ্গে যুদ্ধে আপনি পারবেন না, এই জন্য আপনি ওর কাছ থেকে ভয়ে ভয়ে দূরে থাকেন এবং আপনি ওকে সম্মান করেন, সমীহ করেন, যাতে ও আপনাকে আক্রমণ না করে। হঠাৎ করে একদিন সেই শক্তিশালী লোকটা বলল যে এই তোকে আমি মারবো। আপনি বললেন যে কেন তুমি আমাকে মারবা, আমার দোষ কি? তো সেই শক্তিশালী লোকটা বললো যে দোষ টোষ বুঝি না, এখন তোকে আমি মারবো, বাঁচতে হলে তোরও ফাইট করতে হবে আমার সঙ্গে, ফাইট কর, শুরু কর। তখন আপনি চিন্তা করলেন যে যেহেতু আর আমার কোনো উপায় নাই, ফাইট না করলেও মরতে হবে, সুতরাং আমি ফাইট করব, ফাইট করে আমি দেখি চেষ্টা করতে পারি কিনা। আপনি তখন সেই শক্তিশালী মানুষটার সঙ্গে প্রচুর ফাইট শুরু করলেন, এবং ফাইট করতে 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 আপনি সেই শক্তিশালী মানুষটাকে পরাস্ত করে ফেললেন। পরাস্ত করে ফেলার পরে সেই শক্তিশালী মানুষটা বলতেছে ঠিক আছে ঠিক আছে, যুদ্ধ শেষ, তুমি তোমার মতো আমি আমার মতো। তা না হয় বুঝলাম, যুদ্ধ শেষ হয়ে গেছে, সেই মানুষটা সরে গিয়েছে, আচ্ছা যুদ্ধ নাই। কিন্তু আপনি কি মানুষটাকে আগের মতো ভয় পাবেন? পাবেন না। আগের মতো রেসপেক্ট করবেন? করবেন না। আমেরিকা হচ্ছে সেই অবস্থা। এই আমেরিকা ইসরায়েলের কথা মতো শুধু শুধু ইরানকে আক্রমণ করে তারা এই পুরো বিশ্বের যে গ্লোবাল যে অর্ডার সেটাই চেঞ্জ করে দিয়েছে। এখন আর আমেরিকাকে আগের মতো কেউ মানবে না, কেউ ভয়ও পাবে না, এবং কেউ আগের মতো মূল্যায়নও করবে না। এটাই হবে আমেরিকার করুণ পরিণতি। দর্শক ভালো থাকবেন, ধন্যবাদ।